তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডেইলি এক্সপেন্স, যেটা খরচ হচ্ছে খরচটা ট্র্যাক করা, খরচের সাথে লিঙ্ক করা হচ্ছে ক্যাশ, এবং আমার কোন ব্যাংকে কত টাকা আছে এটাকে লিঙ্ক করা। তো আমার ক্যাশ বুকটা এইভাবেই ডেভেলপ করা। প্রথমে হচ্ছে ক্যাশ রেজিস্টার এবং ব্যাংক রেজিস্টার, এটাতে রেগুলার এন্ট্রিগুলো পড়বে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা ক্যাশ রেজিস্টার। পরের ট্যাবটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স, এটা হচ্ছে কুরিয়ার এজেন্ট ব্যালেন্স, যেখানে আরেকটু ডিটেলস কুরিয়ার এজেন্টগুলোর ডিটেলস থাকবে এখানে, এবং ডে ইন ডে এটার একটা সামারি রিপোর্ট জেনারেট হবে এজেন্ট ব্যালেন্সের এখানে। এই রিপোর্টটাকে তুমি যেমন ইচ্ছা তেমন ভাবে দেখতে পারবা। এইটাকে তুমি কি, এটা আমি পিভট করে দিছি, পিভটটা তুমি কিভাবে ব্যবহার করবা কি করবা এটা আমি তোমাকে শিখাই দিব, সমস্যা নেই। আমরা যদি প্রথমে যাই, ক্যাশ বুকে যাই, প্রথমে ডেইলি তোমাকে যে কাজটা করতে হয় বা বাবাকে যে কাজটা করতে হয়, যেটা রেগুলার ভাইয়া প্রবলেম ফেস করতেছে যে ব্যালেন্স মিলে না নাকি, আমি তোমাকে প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে, ফার্স্ট মনে করো আগামীকালকে সকালে তুমি শুরু করবা। আগামীকালকে 16 তারিখ, 16, 10, 21, এখানে ডেট। এক্সপেন্স হেডের জায়গায় এখানে তোমার কিন্তু কোনো খরচ হয়নি, তোমাকে করতে হবে কি, ক্যাশ বুকটা স্টার্ট করার সময় তোমার এটা ওপেনিং ব্যালেন্সগুলো আগে লিখে নিতে হবে। ওপেনিং ব্যালেন্স এক্সপেন্স হেডের জায়গায় তুমি জাস্ট লিখবা ওপেনিং ব্যালেন্স। তাহলে তোমার ওপেনিং ব্যালেন্স ক্যাশে কত ছিল, বাবাকে জিজ্ঞেস করবো আপনার হাতে কত ছিল। মনে করো বাবার হাতে ছিল 15,000 টাকা পজিটিভ। আর এটার কমন একটা বেসিক জিনিস হচ্ছে, যখন কোনো টাকা আসবে তখন সেটা পজিটিভ, যখন কোনো খরচ হবে সেটা নেগেটিভ সাইন দিতে হবে সামনে। তাহলে দেখো এখানে টোটালে গিয়ে দেখতে পাবো 15,000 চলে আসলো। এখন বাবাকে জিজ্ঞেস করবে আপনার সিটি ব্যাংকে কত আছে। কালকে পর্যন্ত যদি টাকা না আসে তাহলে তুমি সিটি ব্যাংকে 0 দিবা। অগ্রণী ব্যাংকে কত আছে, বাবা তোমাকে একটা ব্যালেন্স বলে দিবে আমার অগ্রণী ব্যাংকে এত টাকা আছে, মনে করো অগ্রণী ব্যাংকে 10,000 টাকা আছে। আর কারো কাছ থেকে লোন নিয়ে কোম্পানির কোনো খরচ হয়েছে কিনা যদি থাকে এখানে বসাতে হবে, আর যদি না থাকে তাহলে 0। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ওপেনিং, কালকে সকালবেলা শুরু করবা তুমি এটা দিয়ে। তাহলে টোটাল তোমার হাতে কত থাকলো, তুমি এই জায়গার এটা দেখলে, এই যে জি ওয়ান যদি দেখো, জি ওয়ান দেখলে তুমি বুঝে যাবা যে তোমার কোম্পানির হাতে আজকে পর্যন্ত কত টাকা আছে, যে টাকা কোম্পানি খরচ করতে পারবে অথবা মালয়েশিয়া পাঠাতে পারবে অথবা কাস্টমারের পেমেন্ট দিতে পারবে। ঠিক আছে? এখন আমরা রেগুলার ট্রানজেকশনে যাই। এইখানে ডিটেলসে তুমি লিখতে পারো যে স্টার্টিং ব্যালেন্স, স্টার্টিং ব্যালেন্স লিখে রাখবে যে তুমি যখন ক্যাশ বুকটা স্টার্ট করছো তখন এটার ব্যালেন্সটা এই ছিল। এরপরে 16 তারিখে তোমার আবার কি হতে পারে, তুমি প্রথমে 16 তারিখে আবার কপি করে নিচে পেস্ট করলা। 16 তারিখে প্রথম ট্রানজেকশন যেটা হলো, মনে করো বাবা তোমাকে দুপুরবেলা বললো যে আমি আমি আমার ব্যাংকে মনে করো 25,000 টাকা পাইছি, ব্যাংকে 25,000 টাকা পেলাম আমি। তখন তুমি লিখবা কি, কার কাছ থেকে পেলা। মানি রিসিভ ফ্রম। না, এখানে দরকার নেই, এখানে শুধু সংক্ষিপ্ত, যখন এক্সপেন্স হেড এখানে শুধু সংক্ষিপ্ত একটা হেড থাকবে, তখন তুমি দিবা রেডেক্স। মনে করো রেডেক্স এর কাছ থেকে পেলা অথবা পেপার ফ্লাইয়ের কাছ থেকে পেলা, দেখবা রেডেক্স, রেডেক্স লিখলা। রেডেক্সের এইখানে ক্যাশে, যদি ক্যাশে পাও তাহলে ক্যাশে, আর যদি ব্যাংকে পাও তাহলে ব্যাংকে। তাহলে তুমি এই ব্যাংকে মনে করো সিটি ব্যাংকে আসছে, সিটি ব্যাংকে রেডেক্সের কাছ থেকে 50,000 টাকা আসলো, বাবা বললো 50,000, তুমি 50,000 এখানে বসাইলা। এটা টাকাটা লিখবো চাচার মেসেজ আসার পরে মেসেজ শুধু। আসার পর, হ্যাঁ, তার বুঝতে আগে পারছি। তুমি কখনোই লিখবা না। তার তাহলে আগ পর্যন্ত মানে নর্মালি অ্যাকাউন্টিং সিস্টেমের নিয়ম হচ্ছে, তুমি যখন পর্যন্ত টাকা তোমার ব্যাংকে হিট না করতেছে তখন পর্যন্ত এটা তোমার টাকা না, তখন পর্যন্ত তুমি ওই কোম্পানির কাছে এই টাকা পাও। ব্যাংক থেকে ব্যাংক থেকে না, ওই কোম্পানির কাছ থেকে। ব্যাংকে যদি তোমার না আসে, ব্যাংকের সাথে ওই কোম্পানি বুঝে নিবে, তোমার ব্যাংকের সাথে বুঝার কিছু নাই। মেসেজ আসার পরে আমি তোমার কিন্তু মেসেজ রিসিভ আসার করবো। পরে তুমি এখানে লিখবা আমি এত টাকা মেসেজ পেলাম। আসার আগে কিন্তু অনেক কথা শোনা যায় যে আসার কথা ছিল, এত টাকা পাওয়ার কথা ছিল, এখন তোমার আসতেছে এটাতে না। অ্যাকাউন্টিং রেকর্ডে এটাতে তোমার কিচ্ছু যায় আসে হ্যাঁ। না, তোমার এটাতে কিছুই যায় আসে না, তুমি তোমার রিপোর্টে দেখাবা রেডেক্সের কাছ থেকে আমি এত টাকা পাই, এটাই দেখাইতে থাকবা রেগুলার। যেটা পাবো যখন যেই দিন তুমি পাবা সেই দিন দেখাবা রেডেক্সের কাছে পাইছি। না হলে হবে কি, ডে ইন ডে মনে করো মান্থ এন্ডে তুমি রেডেক্সের সাথে একটা রিকনসিলেশনে বসলা, রেডেক্স বললো আপনি এত টাকার প্রোডাক্ট দিয়েছেন, আমি এত টাকা আপনাকে পেমেন্ট করছি। তখন তুমি ডে ইন ডে ওদের সঙ্গে যে গ্যাপটা থাকবে, তুমি যদি ওদের কথা অনুযায়ী বসায় ফেলো তাহলে ওর সাথে কোনো গ্যাপই থাকবে না তোমার। তুমি যে টাকা পাওনি সেই টাকাও মনে করবা তুমি পাইছো। তো তুমি পাওয়ার পরে শুধুমাত্র এটা ক্যাশ,
তোমার কাছে যা আসবে, তোমার কাছে যা যাবে, সেটাই শুধু এখানে রেকর্ড করবে। এর বাইরে কেউ কিছু অনুমিত কোনো কিছু এখানে বসানোর কোনো চান্স নাই। ওরা এই ডেলিভারি করে দিছে, পেমেন্ট ছেড়ে দিছে, এখানে শুধু টাকা পাবো পাবা সেগুলোই এবং লিখবো। দিবা। হ্যাঁ, দিবারটা কোথায়? আমি দিচ্ছি, পরে পরে বলতেছি। ও এটা হচ্ছে আচ্ছা, রেড এক্স এর হ্যাঁ। কাছ থেকে তুমি প্রথম টাকা আচ্ছা, পেলা। ধরো কোনো এখন লোন পেলাম কোনো ব্যাংক থেকে। এইখানে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে অগ্রণী ব্যাংক থেকে 7 লাখ টাকা লোন পেলাম। লোনের ট্রানজেকশনটা এখানে অগ্রণী আমি ব্যাংকের লোনের এখানে লিখবো। না 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 না, লোন অন্য জিনিস, আমি তোমাকে দেখাচ্ছি। ওটা তো পাচ্ছি, হ্যাঁ, টাকা পাচ্ছি না। এটা অন্য জিনিস, পার্সোনাল লোনের ক্ষেত্রে বলা হচ্ছে। পার্সোনাল? এটা হচ্ছে পার্সোনাল, ওইটা আমি ট্রানজেকশন পরে দেখাচ্ছি। রেগুলার তোমরা কি লোন নিছো অগ্রণী না ব্যাংক না, থেকে? আমি লোনের কথা না হয়। আমি তোমাকে তোমাদের আমি জানি, রেগুলার যে ট্রানজেকশন, বুঝতে আমি পারছি বুঝতে সেটার ব্যাপারে বলতেছি, তারপরে তুমি তোমার মতো সাজিয়ে নিতে পারবে। আমি বেসিকটা তোমাকে বলে দিই। এখানে তুমি কি লিখবা? রেডেক্স এর কাছ থেকে 50,000 টাকা পেলে, যখনই তুমি বাবার কাছ থেকে শুনবা 50,000 টাকা পাইলাম, হুম। তখনই তুমি তানভীরকে নক করবা যে তানভীর ভাই, কতগুলা ইনভয়েসের এগেনস্টে আপনি এই টাকাটা পাইলেন। তখন তানভীর তোমাকে বলে দিবে যে মনে করো 12টা ইনভয়েস, 12 ইনভয়েস সাকসেসফুল ডেলিভার্ডের টাকা তুমি পাইছো। তুমি কিন্তু 50 পুরোটা সাকসেসফুল ডেলিভারির টাকা পাবা না। তখন তোমাকে বলবে আমার 12টা ইনভয়েস সাকসেসফুল ডেলিভার্ড, অ্যান্ড আমার এখানে 20টা ইনভয়েস আনডেলিভার্ড, ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল, চার্জ। ক্যান্সেল তো ভাইয়া অনেক আমি হয়। বলি, হ্যাঁ, অনেক চার্জ, হোক। চার্জ আমি তোমাকে 20টা উদাহরণ হিসেবে দেখাইলাম। দেখা যাচ্ছে যে একটা ইয়েতে মান্থলি যেটা মানে ডাউনলোড করা হয়, দেখা যাচ্ছে যে ডেলিভারি হলো আপনার 50টা। তোমার এটা নিয়ে আমি তোমাকে উদাহরণস্বরূপ 12টা এবং 20টা বোঝাচ্ছি। এখানে যদি 1 লাখও হয়, তুমি 1 লাখ অ্যাকোমোডেট করে নিবা এটার ভিতরে। আমি বুঝাতে পারলাম তোমাকে? ও তোমাকে বলবে 12টা ইনভয়েস, তখন তুমি করবা কি? বাবা তোমাকে এই 50,000 টাকা বললো যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 50 আসছে, তুমি তানভীরের কাছ থেকে এই হিসাব মিলাই নিবা। তানভীরকে বলবা ভাই, 12টা ইনভয়েস যেহেতু সাকসেসফুল ডেলিভার, 12টার টাকা কত? তখন তানভীর হয়তো বা তোমাকে গুণ করে বলবে 12টা ইনভয়েস আমার 70,000 টাকা। ঠিক আছে? বাকি টাকা এরপরে তুমি আবার তারপরে বলবা যে তাহলে এই 20টা অর্ডারের ক্যান্সেল টাকা কত? তখন তুমি এইখান থেকে এই 20টা অর্ডারের ক্যান্সেলের টাকা মনে করো 20,000, 20,000 তুমি এখান থেকে বাদ দিবা। বাদ দিলে তোমার 50,000 যদি ওর তথ্যের সাথে বাবার SMS আসার টাকার সমপরিমাণ হয়ে যায়, তাহলে মনে করবা আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের এখানে ক্যান্সেলেরও মাইনাস হয়, আমি সেটাই তো বলতেছি তোমাকে, 220 টাকা। যে 165 টাকা করে হয়। 165 রিটার্ন যদি হয়, তাহলে 110 আর 65, 65 অথবা 55, 165 টাকা হয়। তুমি তাকে বলবা যে আপনি আজকের যে পেমেন্টটা পেলেন রেডেক্স থেকে, আঙ্কেল বললো, মানে বাবার কথা বলবা যে আঙ্কেল বললো এত টাকা আসছে, এটার ব্রেকআপটা আমাকে দেন, যে কতটা সাকসেসফুল ডেলিভারি টাকা পেলেন আর কত রিজেক্টের টাকা আমার কাছ থেকে কেটে রাখলো। সেই ক্ষেত্রে তুমি এটাকে এভাবেও দেখাইতে পারো। প্রথমে তুমি সাকসেসফুল ডেলিভারির টাকা এখানে 70,000 লিখবা, আর এইখানে তুমি মাইনাস দেখাবা হচ্ছে তোমার 20,000 টাকা, হচ্ছে 20,000 টাকা তোমার চার্জ, 7 লাখ হয়ে গেছে। আর এখানে নিচে হচ্ছে আবার তোমার তারিখ দিয়ে লিখবো না? ওই তারিখ দিয়েই তুমি লিখবা। এখানে তুমি লিখবা আবার 6, এখানে রেডেক্স একই থাকবে। এই ক্যাশে কোনো ট্রানজেকশন নাই, ব্যাংকে হয়েছে, অগ্রণী ব্যাংকে কোনো ট্রানজেকশন নাই, এটা জিরো, এটাও জিরো। এখানে তুমি লিখবা 12টা ইনভয়েসের সাকসেসফুল ডেলিভারি, আর এইখানে লিখবা 20টা ইনভয়েসের ক্যান্সেল। ক্যান্সেলের টাকা আমার কাছে কেটে রাখছে, এই যে মাইনাস। তাহলে তুমি শুভ্র ভাইয়াকে একটা ডে ইন ডে গিয়ে হিসাব দিতে পারবা যে ভাই, এই যে 12টা ইনভয়েসের টাকা পাইছি, এখান থেকে 20টা ইনভয়েসের টাকা কেটে রাখছে আমার। আর এই টোটালটা মিলে আমার এই পরিমাণ টাকা আঙ্কেলের হিসাব অনুযায়ী ব্যাংকে আসছে। আমি একটা কথা বলি, আমাদের এই পর্যন্ত যতটুকু হিসাব হয়েছে না, ওই যে মাইনাসের টাকাটা ও ভাইয়া 10 দিন পর পর করছে, মানে এটা ডেট ওয়াইজ হচ্ছে না যে 16 তারিখে কি কি ঘটনা ঘটছে। ওই মাইনাসের টাকাটা এই যে 20,000 যেটা পে হয়েছে, ওটা ক্যালকুলেশন করে উনি হচ্ছে 10 দিন পর যে অ্যাকাউন্টে হিসাব করা হতো, চার্ট করা হতো 10 দিন পর পর ওটা অ্যাকাউন্টে 10 হিসাব বাদ, করা হতো। তুমি ইমিডিয়েট যেদিন বাবা তোমাকে
হিসাব দিবে যে ব্যাংকে আমার এত টাকা আসলো, সেই দিনই তুমি এই হিসাবটা এইভাবে ব্রেকআপ করে দিবা। এবং এইটা কিভাবে ব্রেকআপ করবা, তার কাছ থেকে কি ইনফরমেশন নিবা এই ব্রেকআপ করার জন্য, আমি তোমাকে এই জায়গাটাতে শেখাবো। এবং এই রেকর্ডটা তোমার রেকর্ড থাকবে, তানভীরের কাছ থেকে নিয়ে তুমি নিজে তা এই রেকর্ডগুলো রাখবা, যেন তুমি ওর ওর ইনফরমেশনটা ক্রস চেক করতে পারো। ও যদি বলে যে 12টা ইনভয়েস এই ইনভয়েস হলো, তখন তুমি ইনভয়েস নাম্বারগুলো চাইবা এবং তুমি তোমার ইনফরমেশন এখানে মিলায় দেখতে পারবা যে আসলে তানভীরের যেগুলো বলতেছে সেটা ঠিক আছে। বুঝতে পারছি। তো মনে করো রেডেক্সের কাছ থেকে এই টাকাটা পাইলা, টোটাল 12টা ইনভয়েস ক্যান্সেল আর 20টা ইনভয়েস ডেবিট। ক্যান্সেলের চার্জ কাটছে। তারপরে তোমার মনে করো 16 তারিখে বাসা ভাড়া দিলা, রেন্ট। হাউস রেন্ট লিখলা অথবা অফিস রেন্ট লিখলা। অফিস। অফিস রেন্ট, এটা তুমি ক্যাশে দিলা বা ব্যাংকে দিলা, মনে করো ক্যাশে দিছো 12,000 টাকা। তাহলে আমি বলছি সব খরচ মাইনাস, হুম। তার মানে দেখো তোমার অটোমেটিক তোমার ফান্ড কিন্তু এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। ছোট ডে হয়ে যাচ্ছে। এন্ডে তুমি যখন অফিস থেকে বের হবা, তখনই তুমি শুভ্র ভাইয়াকে মেসেজ দিয়ে দিতে পারবা যে ভাই আমাদের কাছে এত টাকা অ্যাভেলেবল আছে আজকে। এখন মনে করো তুমি ব্যাংক থেকে তুলবা, তাহলে তুমি আমাকে দেখাও তো, ব্যাংক থেকে তুলবা ক্যাশ উইথড্রয়াল যদি হয় তাহলে কোথা থেকে কোথায় দেখাবা? মনে করো ক্যাশ উইথড্রয়াল, এটা তুমি কিভাবে দেখাবা? মনে করো 10,000 টাকা ব্যাংক থেকে তুলছো, যে ব্যাংক থেকে তুলছে সেই ব্যাংকের নিচে হচ্ছে ওই টাকাটা করে দিব। এই ব্যাংকে ওই টাকা আছে মনে করো সিটি ব্যাংক থেকে 10,000 তুলছো, হ্যাঁ, ওখানে হচ্ছে 10,000 টাকা করে কি করবা? ব্যাংক থেকে তুলছি, হ্যাঁ, তাহলে এটা প্লাস দিব। ব্যাংকে জমা হলে সবসময় প্লাস হবে। ব্যাংক থেকে তুলে তো আমার এই প্রতিষ্ঠানে লাভ, এখানে প্লাস হবে না, ব্যাংক থেকে কমে যাবে, ওর থেকে মাইনাস হয়ে গেল। তুমি তো এটা ব্যাংকের হিসাবই রাখতেছো এই কলমে। হ্যাঁ, ব্যাংক হিসাব আমি রাখছি। তোমায় বলি সেই ক্ষেত্রে তোমার ব্যাংকে টাকা কমতেছে কিন্তু তোমার ক্যাশে টাকা বাড়তেছে। এবার বলো কি করবা? তাহলে এখানে প্লাস দিই। কোথায় প্লাস দিবা, কোথায় কি করবা, যে দেখো ব্যাংকে আমাকে, বলো কি করবা, যে করো ব্যাংকে করো দেখি। যাবো সেই ব্যাংকে। হুম, এটা সিটি ব্যাংক না? এটা সিটি ব্যাংক, এই যে এই কলামটা সিটি ব্যাংক। আচ্ছা, এখানে 10,000 টাকা দিয়ে দিই। প্লাস করবা, সিটি ব্যাংকে কিন্তু 50,000 ছিল। এখান থেকে মাইনাস হবে, হুম, ব্যাংক থেকে মাইনাস হবে, মাইনাস। প্লাস হবে কোথায়? প্লাস হবে কোথাও? তোমার 63 ছিল 53 হয়ে গেল, টাকা কি তোমার হাত থেকে চলে গেছে? না না না। যায়নি, তা শুধু টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়েছে। হ্যাঁ। সেই ক্ষেত্রে তোমার ব্যাংক থেকে মাইনাস হবে, ক্যাশে এসে প্লাস হবে। ক্লিয়ার? 63 থাকবে, শুধুমাত্র তোমার টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, আর কিছু না। ব্যাংক থেকে কমে গেলে আমার থেকে আমার ক্যাশে এসে বাড়লো, হ্যাঁ, ক্যাশ এসে তাহলে শুভ্র ভাইয়া ডে এন্ডে বুঝবে যে আমার ব্যালেন্স তো 50 টাকা, 50,000 ছিল, কমলো কেন? তখন শুভ্র ভাইয়া বুঝবে ও হ্যাঁ, এই যে 10,000 টাকা তোলা হয়েছে, তার মানে বাবার হাতে ক্যাশ ক্যাশ আসছে, আছে এখন। পকেটে আসছে তখন এখন। বুঝতে পারবে এই যে 13,000 টাকা ক্যাশ বেড়ে হয়ে গেছে, ক্যাশ কিন্তু তোমার কম ছিল, 13,000 হয়ে গেল। বুঝতে পারছি এখন। এখন পরের দিন তুমি কাস্টমারের পেমেন্ট দিবা, মনে করো 16 তারিখেই, ঘটনা 16 তারিখেই কাস্টমার পেমেন্ট, এখানে শুধুমাত্র লিখবা কাস্টমার, কাস্টমার পেমেন্ট। কাস্টমার পেমেন্ট মনে করো এক লোকের 8,000 টাকার প্রোডাক্টের টাকা দিয়ে দিছো, তাহলে তুমি কি করবা? ক্যাশে দিছো না ব্যাংকে দিছো? মনে করো ক্যাশে দিছো, দিতে গেলে কি করতে হবে, প্লাস না মাইনাস? দিতে গেলে তো মাইনাস, মাইনাস সব সময় মাইনাস চলে যাচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। এখন তুমি কিভাবে বুঝবে এটা কাকে দিছো, কোথায় লিখে রাখবা? ওই যে আপনি এটা যে বললেন না যে ডিটেলস কোথা থেকে। এইখানেও একটা নারেশন দিতে হবে, আচ্ছা, রিমার্সে না? এই যে ডিটেলসে অথবা রিমার্কসে। ডিটেলসে তুমি লিখবা ইনভয়েস নাম্বার, তোমাদের যা থাকে মনে করো XYZ, এইচটিপিএল থাকে ভাই, যাই হোক তোমরা যেটা ওই নাম্বারটাই ব্যবহার করবে, XY801 পেইড। তুমি শুধু তোমার নেরেশন এইটুকুই লিখে রাখবা। শুভ্র ভাইয়া যেন এই নেরেশনটা, এই XYZ কপি করে আরেকটা উনার এক্সেল, উনার যে অন্য ডাটাবেস থাকে সেই ডাটাবেসে গিয়ে যেন উনি চেক করে নিতে পারে যে ও এই ভেন্ডরের আসলেই 8,000 টাকা ছিল। কাস্টমারকে যখন টাকা দিয়ে দিব। তখন শুধু ইনভয়েসের রেফারেন্সটা ডান পাশে লিখে রাখবা যে আমি এই কাস্টমারকে এই টাকাটা দিয়ে দিছি। এখন পর্যন্ত কোনো কাস্টমারকে টাকা দেওয়া লাগে? তাহলে তোমরা টাকা পেমেন্ট কি করো কিভাবে, যাদের প্রোডাক্ট ডেলিভারি করতেছো? টাকা দিয়ে দিই, মানে এই করি, নিয়েই তো আসি। ও প্রোডাক্ট সব শুভ্র ভাইয়ার, তাহলে তুমি এখানে রেকর্ড রাখবা শুভ্র ভাইয়ার প্রোডাক্টের ইনভয়েস নাম্বারগুলো রেকর্ড রাখবা যে আমি ওনাকে
এই ইনভয়েসের এগেইনস্টে টাকা দিয়ে দিছি। আমরা যখন রেডেক্স থেকে ডেলিভারি করি, ডেলিভারি চার্জটা করি, যে হুম। প্রিপেইড হলো কিংবা কি হলো, ওখানে যারা লোকাল মার্চেন্ট থাকে ওদেরটা মাইনাস করে দেয় ওই কলমটা। আর আমাদের যে প্রোডাক্টটা আছে HQBL করে যে বললাম, শুধুমাত্র ওইটারটা কাউন্ট করি। বাহ! আমি তোমাকে জাস্ট এটা পেমেন্ট মনে করো লোকাল কোনো মার্চেন্ট, এটা এখনো লোকাল মার্চেন্ট আসেনি হয়তো, বা তোমাদের সব শুরু হয়ে কাজই করতেছো, লোকাল মার্চেন্টের কাজের উপর তাহলে এটা আমি লোকাল মার্চেন্টের পেমেন্টের কথা বলতেছি। বাইরে থেকে যারা টাকা পাবে, বাইরে থেকে টাকা যারা যারা আমাদের তোমাকে প্রোডাক্ট দিছে, তোমাকে বলছে প্রোডাক্টটা ওখানে ডেলিভারি করবেন, টাকাটা কালেকশন করবেন, আমাকে দিয়ে দিবেন টাকাটা নিয়ে এসে আপনাদের চার্জ কেটে রেখে, এদেরকে বলা হলো। এদেরকে লোকাল মার্চেন্ট। আর একটা হচ্ছে শুভ্র ভাইয়ার সব প্রোডাক্ট শুভ্র ভাইয়ার ডেলিভারি করতেছে। আমি এটাই এখন জানি যে হ্যাঁ সবগুলো সেই কারণে তুমি এটা বুঝতেছো না। এটা লোকাল মার্চেন্টের ক্ষেত্রে তুমি এই জিনিসটা ব্যবহার করবা। আর যদি শুভ্র ভাইয়ার পেমেন্ট দাও, উনাকেও বাবা মনে করো, উনাকেও টাকা দিছে মনে করো 1 লাখ, এখানে 1 লাখ টাকা নাই দেখানো যাচ্ছে না, 30,000, 30,000 টাকা দিছে, তুমি এই রেফারেন্সে লিখে রাখবা কোন কোন ইনভয়েস তুমি ক্লিয়ার করলা, কোন ইনভয়েস পর্যন্ত ক্লিয়ার ইনভয়েসের টাকা দিয়ে দিছো, ডান পাশে লিখে রাখবা। তাহলে তোমার আলটিমেটলি তোমার কাছে যা টাকা আছে, টাকা কত আছে এটা তুমি নিজেও বুঝবা, ডে ইন ডে, শুভ্র ডে ইন ডে না, যখনই তুমি আপডেট করবা, হ্যাঁ এটা তুমি যখনই কিন্তু আপডেট করবা তখনই এইখানে বোঝা যাবে যে আমার হাতে বাংলাদেশে আর টাকা নাই। হ্যাঁ ওইটাই তো ওটা অটোমেটিক্যালি যোগ হয়ে উপরে থাকবে। অটো চলে যাবে সে, তুমি এখানে যাই করো, মনে করো 25,000 আছে না, মনে করো 25,000 কাউকে দিয়ে দিছো, শূন্য হয়ে গেছে, উনি ওখান থেকে দেখতে পাবে যে এটা শূন্য। আর তোমাকে ডে ইন ডে বাবার সাথে এটা ক্রস চেক করে নিতে হবে যে আঙ্কেল আপনি, এটা ডিলিট করে দিলাম, মনে করো তোমার হাতে 25,000, বাবার সাথে চেক করে নিতে হবে যে আঙ্কেল ক্যাশ আপনার কাছে 5,000 আছে তো হাতে, হ্যাঁ ব্যাংকে শিওর 10,000 টাকা আছে তো, মানে ব্যাংকের মেসেজও তুমি দেখে নিতে পারো, অগ্রণী ব্যাংকে এত আছে তো, এটা তোমাকে কনফার্ম করে নিতে হবে ডে ইন ডে, ডে ইন ডে অথবা উইকেন্ডে একবার রিকনসিলেশন করে নিলা বাবার সাথে, ওটাকে বলে রিকনসিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ক্যাশ বুক। তুমি এক্সপেন্স গুলো এখানে ছোট হেডে এখানে লিখবা, যেই কথা বারবার লিখতে থাকবা, মনে করো একই কথা, এগুলা চেঞ্জ করবা না কখনো। রেডেক্স মনে করো এখানে, এই যে রেডেক্স, এই কথাই লিখবা বারবার। তারপরে মনে করো ক্যাশ উইথড্রয়াল, এই যে চলে আসছে, স্টাফ ফুডের পিছনে যে অটো চলে খরচ আসবে, হয় হ্যাঁ সেটা সেটাও তুমি এই যে ফুড, স্টাফ ফুড স্টার নাকি ফুড, স্টাফ ফুড স্টার দেখা ফুড, যাচ্ছে আজকে দেখা যাচ্ছে আমরা 50 টাকা কিছু মোগলাই খেলাম, হ্যাঁ এই আজকের ডেট অনুযায়ী ওই ডেটে গিয়ে স্টার মাইনাস ফুড 50, লিখে এইখানে লিখে দিবা মাইনাস 50, মাইনাস -50। 50, আচ্ছা এখানে লিখে দিবা 5 পিপল। ও আচ্ছা তাহলে তোমার থাকবে, শুভ্র ভাই ওখান থেকে বুঝতে পারবে যে আজকে কয়জন মানুষ খাইছে। ঠিক আছে, তারপরে অথবা ধরেন কোনোদিন মনে করো 50-এর জায়গায় 100 হয়ে গেল, হ্যাঁ তখন শুভ্র ভাই জিজ্ঞেস করতে হবে কয়জন খাইছো কেন বেশি, কি খেলেন, তখন যেন ডান পাশে 5 পিপল মোগলাই এরকম ডান পাশে লিখে দিলা, শেষ। হ্যাঁ ও লিখলে তাহলে আর কোশ্চেন করবে না কারণ তোমাকে আর কিছুই করতে হবে না, উনি এটা খুললেই উনি বুঝে যাবে যে ঘটনা কি। এটা হচ্ছে ক্যাশ, ক্যাশ ব্যাংক তারপরে রেজিস্টার। হচ্ছে সিসিটিভি ফুটেজের জন্য একটা করা হবে, দেখো সিসিটিভি ফুটেজ 2200 টাকা নাকি, তাহলে এই জায়গায় মাইনাস 2200 সিসিটিভি টাকা ফুটেজ নাকি ইন্টারনেট বিল? সিসি ক্যামেরা মানে লাগানোর যে ও প্ল্যান করতেছি তাহলে তো, তুমি এটা এটা করবা, সিসি, সিসি ক্যামেরা, আসলে লাগাইনি। সিসি ক্যামেরা হ্যাঁ মনে করো এটা 1200 টাকা, এখানে নাই, এই এখানে আছে 1200 টাকা, 1200 টাকা মাইনাস করতে হবে, হ্যাঁ করতেছি, 1200 টাকা লিখবা, লিখবা এখানে, আর এখানে লিখবা হচ্ছে বাবু 2 পিস চাবি দাও, বা 3 পিস চাবি দাও, সিসি ক্যামেরা ইনস্টলেশন চার্জ। তারপরে আমাদের সময় তো প্রিন্টারে একটা খরচ হবে শুনতে কার্টিজ, হবে। প্রিন্টারের হ্যাঁ, কার্টিজ, কার্টিজ কার্টিজ লাগবে। চেঞ্জ করতে হয়, হ্যাঁ তখন ওটা তুমি চেঞ্জ এখানে লিখবা করতে হবে। কম্পিউটার, ইয়া, এটার একটা কমন হেড আছে, সেই হেডটা ব্যবহার করবা, সেটা হচ্ছে স্টেশনারি বলে এটাকে, ও প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, বাবু প্রিন্টিং অ্যান্ড, এটা একবার লিখে নিবা, এটা কন্টিনিউ করতেই থাকবা। ডান পাশে গিয়ে তোমার এখানে তুমি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি লিখবা, কম্পিউটার কার্টিজ পারচেজ, ইয়া প্রিন্টার কার্টিজ। তারপর হচ্ছে আমাদের প্রায় করা লাগে হচ্ছে কম্পিউটার সারানোর জন্য একটা ইস্যু নেই, যাবতীয় সকল খরচ এলে এখান থেকে এটার মাইনাস মধ্যে হবে। খরচ মানে হচ্ছে মনে করো কার্টিজ তোমার
500 টাকা দাম আচ্ছা, মাইনাস করলাম, হলো। এখানে অটো কমে যাবে। হ্যাঁ, হলো। যা আছে তুমি এখানে একটা লিখবা, কিন্তু এখানে যেটা লিখবা ওই টাইপের খরচ সবসময় এই হেডটাই ব্যবহার করবা, তাহলে হুম, পরে বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। খালি নেরেশন তুমি ডিটেলসে যাবা, তখন হবে কি, মনে করো তুমি এইখানে ফিল্টারে গেলা, ফিল্টারে গিয়ে যদি তুমি এখানে ফিল্টার দাও, হ্যাঁ এই যে ফিল্টার, ফিল্টার দিলে তুমি যখন এই এক্সপেন্স হেডে যাবা, জাস্ট দেখো তোমার সেম টাইপের খরচগুলা, ক্যাশ উইথড্রয়াল মনে করো, ফিল্টার নিচ্ছে না কেন, যখন এই শীটটা আরো বড় হবে নিচের দিকে যাবে, তুমি জাস্ট এই এই জিনিসটা ফিল্টার দিলেই সে চলে আসবে। মনে করো রেডেক্স, এখানে রেডেক্স দেখলাম, লাইট কে বন্ধ করলো, রেডেক্স দিলে যখন ফিল্টার করবা তখন রেডেক্স দিলে এটা অটোমেটিক্যালি সব চলে আসবে। আমাদের তো এখন ভাই রেডেক্সের সাথে সম্পর্ক প্রায় ব্রেকআপের কাছাকাছি। ওইটা আমার কাছে কিছু যায় আসে না, তুমি পেপার ফ্লাইয়ের সাথে এখন যার আমি তোমাকে রেডেক্স দিয়ে বুঝাইলাম, তোমার যখন যেটা আসবে তুমি সেটা বলবা। দেখা চলে। এখন এখন আর একটা ব্যাপার যেটা তোমাকে এখনো বুঝাইনি, সেটা হচ্ছে লোন। আমি কেন লোনের কলামটা এখানে দিলাম, লোনের কলামটা দেওয়ার কারণ হচ্ছে তোমার কাছে কোনো টাকা নাই, তোমার হাতেও টাকা নাই, ব্যাংকেও টাকা নাই। শুভ্র ভাইয়া হয়তো বা কোনো ফ্রেন্ডকে বলে দিছে যে ওর কাছ থেকে বাবাকে একটা টাকা দিয়েছো কিছু, তখন তুমি এখানে লিখবা লোন রিসিপ্ট। ব্যক্তির নাম দিব, রিমা লোন সিস্টার। রিসিপ্ট লিখবা, এত টাকা, তাহলে তোমার কি হবে, টাকা কোথায় আসবে, ক্যাশে আসবে অথবা ব্যাংকে আসবে, তাহলে যেখানে আসবে সেটা পজিটিভ। হ্যাঁ। মনে করো 1 লাখ টাকা কারো কাছ থেকে লোন পাইছো, আর তাহলে লোনের কলামে আমাকে রেকর্ড রাখতে হবে, তোমার ক্যাশ বাড়লো, লোনের কলামেও তোমার রেকর্ড রাখতে হবে 1 লাখ। আলটিমেটলি দেখবা তোমার ক্যাশ এখানে কমই দেখাচ্ছে, কিন্তু তোমার হাতে খরচ করার মতো টাকা আছে। ওটা ওখানে গেল না কেন? এখানে যাবে না, কারণ আমি এখানে ডেবিট ক্রেডিট দুইটা দেখাইছি আলাদা, এখানে দেখাইছি। আমি যদি এখানে না দিতাম তাহলে এখানে আসতো, এখন অনেক বেশি বেড়ে যেত। অনেক বেশি বেড়ে যেত না, তখন ওই যে তোমার লোনটা শোধ করার জন্য যে তোমার টাকা লাগবে সেটা তোমার খেয়াল থাকতো না একসময় খরচ করতে করতে। এই এই জন্য তোমার হাতে ব্যাংকে টাকা আছে, এই টাকা দিয়ে তুমি রেগুলার খরচ চালাইতে পারবা, কিন্তু তোমার এই লোনটা যে শোধ করতে হবে এখানে যদি নেগেটিভ হয়ে থাকে, জি কলামের G3টা যদি নেগেটিভ হয়ে থাকে, তখন তোমার বুঝতে হবে যে মানুষের কাছ থেকে আমার লোন আছে, নেগেটিভ আছে, বাংলাদেশের টাকার অবস্থা এখন নেগেটিভ। বুঝতে পারছো ব্যাপারটা? না হলে তুমি যদি এই মানুষটার কাছ থেকে 1 লাখ টাকা নিলা, নিয়ে তুমি খরচ করতে থাকলা, শুভ্র ভাই ওখান থেকে বলবে আমার কাছে তো 1,23,000 টাকা আছে বাংলাদেশে। কিন্তু তুমি যদি এখানে মানুষটাকে বুঝাও 1 লাখ টাকা নেগেটিভ, এখানে মানুষটার নামটা লিখে দিলা কার কাছ থেকে নিছো ডেসক্রিপশনে গিয়ে, তাহলে শুভ্র ভাই বুঝবে যে খরচ আপাতত চলতেছে ঠিকই, কিন্তু আমার বাংলাদেশে মাত্র 23,200 আছে। কিন্তু এখন খরচ চলছে, তখন সে দেখবে যে লোন নেওয়া অথবা মনে হচ্ছে করো, কার কাছ থেকে। হ্যাঁ অথবা মনে করো তোমার এখানে নাই, লোন আসছে, হ্যাঁ তখন বুঝবে যে এই মানুষটার কাছ থেকে লোন আছে, আর এখানে নেগেটিভ থাকবে সবসময়। যতক্ষণ পর্যন্ত এখানে লোনটা শোধ না হবে বা লোনের চেয়ে বেশি টাকা না আসবে, ততক্ষণ পর্যন্ত এখানে পজিটিভ দেখাবে না। নেগেটিভ মানেই হচ্ছে আমার কারো কাছ থেকে টাকা পাওনা আছে। এটা নেগেটিভ হয়ে গেছে না? এখনো হয়নি, কারণ উপরে আমার আরো বেশি টাকা ছিল। ও, আমি মনে করো এখানে এখানের জায়গায় তোমাকে যদি 30-এর জায়গায় এখানে যদি 60 করে দিই, দেখো 6,000 টাকা নেগেটিভ বাংলাদেশে। তখন শুরু ভাইয়ের বুঝতে হবে যে আমার ব্যাংকে টাকা আছে, আমি যদি এগুলো শোধ করি টোটাল, শোধ করার পরেও আমার এত টাকা লোন থেকে যাবে, লোনটা শোধ দেই। ঠিক আছে, এইভাবে তুমি ডেট দিয়ে ধীরে 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 নিচে যেতে থাকবে। এরপরে আমি যদি তোমাকে যেখান থেকে টাকা পাবো সেটা মাইনাস করে দিব। আর যেইখানে টাকা পাবা, যেইখানে তোমার ব্যাংকে হোক, ক্যাশে হোক, অগ্রণী ব্যাংকে হোক, টাকা যেখানে পাবা সেইটা হবে পজিটিভ, যেখান থেকে দিবা সেটা হবে নেগেটিভ।
বুঝছো? মনে করো তুমি কারো কাছ থেকে টাকা ক্যাশে পাইছো, তুমি ক্যাশকে পজিটিভ দিয়ে ওই টাকা দিবা। কারো কাছ থেকে টাকা ব্যাংকে পাইছো, তাহলে ব্যাংকটাকে পজিটিভ করবা। কারো কাছে টাকা মনে করো অগ্রণী ব্যাংকে পাইছো, সেই অগ্রণী ব্যাংকটাকে পজিটিভ করবা। নেগেটিভ করবো খুশি। তখন তো আর নেগেটিভ দরকার নেই। তুমি রেডেক্স এর ক্ষেত্রে যখন টাকা পাইলা, টাকা তো তখন তো তোমার কাছে আসলো, তখন তো আর ওর দেনা দেনা দেন না তোমার। রেডেস আমাকে অগ্রণী ব্যাংকে 20 লাখ টাকার একটা চেক দিল, আমি অবশ্যই অগ্রণী ব্যাংকে রেডেস নাম তখন লিখে প্লাস এখানে দিব লিখবা রেডেক্স, অগ্রণী ব্যাংকে প্লাস দিয়ে 20 লাখ তুমি টাকা। 20 লাখ টাকা লিখবা, শেষ। আর ওই যে ডান প্লাস পাশে ব্রেকআপটা মাইনাসের লিখে মধ্যে একটু দিবা। ঝামেলা বাড়তেছে। কেন? এই যে এই মানে যে যেহেতু লোন পাইছি, এটা পেন অমুক দেখা যাচ্ছে আমি আপনার কাছ থেকে 20,000 টাকা মনে করো। 20,000 টাকা আমি লোন নিচ্ছি হুম। আমার ব্যবসার জন্য। হুম। তাহলে এই লোনটা নিলে আমার ক্যাশ বাড়তেছে, আপনি সিটি ব্যাংকে টাকাটা দিচ্ছেন, ক্যাশে না হ্যাঁ, ব্যাংকে দিচ্ছেন আমাকে। তোমার দেখো এইখানে এখানে তোমার কিন্তু টাকা আছে খরচ করার মতো। আছে। এখানে তোমার টাকা আছে খরচ করার মতো, তুমি রেগুলার খরচ চালাতে পারবা। কিন্তু আলটিমেটলি তোমার টোটাল ফান্ড নেগেটিভ, টোটাল ফান্ডটা নেগেটিভ। মানে তুমি যদি ওই দিন বিজনেসের অবস্থা চিন্তা করো, তখন তুমি তুমি ধরতে পারবা যে তোমার আজকের নাগাদ তোমার টোটাল ফান্ডটা নেগেটিভ। তোমার খরচ করার মতো টাকা হাতে আছে, যেমন তুমি বলতে পারবা ও আমার ক্যাশে 3200 টাকা আছে, আমার ব্যাংকে 80,000 টাকা আছে, অগ্রণী ব্যাংকে সিটি ব্যাংকে 80,000, অগ্রণী ব্যাংকে 10,000। আমার হাতে খরচ করার মতো রেগুলার চালাতে পারবো, কিন্তু আমার টোটাল ফান্ড নেগেটিভ। বুঝছো? টোটাল ফান্ড নেগেটিভ মানে আমার যে লাইবিলিটি পোর্শন আছে, মানুষকে যদি শোধ করে দিই, আমার যা টাকা আছে এখানে, এই আমার লোনটা যদি শোধ করে দিই, তাহলে আমার হাতে আর টাকা থাকবে না। ক্লিয়ার হলো কিনা জিনিসটা আমি বুঝতেছি না। ক্যাশ উইথড্রটা যেমন ব্যাংক থেকে ক্যাশটা করা হয়েছে, সিটি ব্যাংক থেকে আমি 10,000 টাকা তুলছি, আমার হ্যাঁ, ক্যাশ বাড়ছে, ব্যাংক থেকে টাকাটা কমে কমে গেছে, গেছে, হ্যাঁ। মাইনাস এটা এই লোনটা। হ্যাঁ, প্লাস মাইনাস একটু ঝামেলা বাড়ছিল, এখন ঠিক হয়ে গেছে। মানে আমার আসলে ওটা আর যার কাছ থেকে যাবে সে মাইনাস মনে করবে। করো যার কাছ থেকে যাবে সে মাইনাস, যেখানে আসবে সেটা প্লাস। হ্যাঁ, তোমার নিজের মধ্যে যদি ট্রানজাকশনে ব্যাংক থেকে ক্যাশে আসলো, এটা তাহলে ক্রেডিট আর ওটা যেটা চলে আসে ওটা ডেবিট, হুম, এটাই। হ্যাঁ এটাই। আমরা এটা শেষ করছি। আমরা এখন তোমার এই রেডেক্স এর ইনভয়েস যে আসলো, 12টা ইনভয়েস পেমেন্ট মানে সাকসেসফুল ডেলিভার, আর 20টা ইনভয়েসের চার্জ, এইটার রেকর্ড তুমি কিভাবে রাখবা এটাতে আসি। এটাই তো সবচেয়ে ঝামেলা। কোনো ঝামেলা নেই। এটাতে আমি একটা ফরম্যাট ডিজাইন করছি, সেটা হচ্ছে ডেট, কুরিয়ার নেম, কোন কুরিয়ারে দেওয়া হচ্ছে, ট্রানজেকশনটা কি, কুরিয়ারকে কি প্রোডাক্ট দেয়া হচ্ছে নাকি কুরিয়ারের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, এরকম একটা হচ্ছে। প্রথমবার যখন দিবা, তখন এখানে লিখবা প্রোডাক্ট ডেলিভারি, প্রোডাক্ট সেন্ড। সেন্ড মানে হচ্ছে কুরিয়ারকে দেয়া হচ্ছে, এখানে কিন্তু কাস্টমারের কাছে না। আমরা প্রথমে যদি বসাই ডেট 16 তারিখ, 16/10/21, কুরিয়ার নেম পেপারফ্লাই, পেপারফ্লাই, ঠিক আছে। এখন আমি যদি পেপারফ্লাইতে কি করলাম, প্রোডাক্ট দিলাম। প্রোডাক্ট দিলে আমার এখানে ইনভয়েস নাম্বার পড়বে একটা, আমাদের এখানে তোমরা রেকর্ড রাখো একটা ইনভয়েস নাম্বার, কি দিয়ে শুরু হয়? এইচবিকেএল HBK এল। L, তারপর এইটুকুই, আর হচ্ছে অনেকগুলো বড় সংখ্যা থাকে। 001 হইলো, HBKL 1000, 001 ইনভয়েস নাম্বার, ঠিক আছে। আমরা এই ইনভয়েসটা প্রতিদিন তো ভাই পেপারফ্লাইকে দিয়ে দিলাম। 50টা 40টার মতো করে ইনভয়েস মানে দিয়ে দেওয়া হয়, তুমি জাস্ট ওর কাছ থেকে একটা লিস্ট নিবা, এই ফরম্যাটে ওর কাছ থেকে লিস্ট নিবা, এখানে নিয়ে এসে জাস্ট পেস্ট করবা, আর কিছু নাই, আর কোনো কাজ নেই। লম্বা হয়ে আসবে। হোক লম্বা হয়ে, তোমার সমস্যা কি? এটা তো নিচে বাড়তেই থাকবে, তোমাকে তো আর এটা নিজে কিছু করতে হবে না। তুমি জাস্ট এই 40টা করে। ফরম্যাটেই ডেট, কুরিয়ার, এইটা টোটালটা কপি করবা, কপি করে নিয়ে এসে এখানে টোটালটা পেস্ট দিবা। ইনভয়েস নাম্বার নিবা, কাস্টমার নেম নিবা, মনে করো এই ইনভয়েসের কাস্টমার কে ছিল, রেক্সকে যে পেপার ফ্লাইকে যে এই প্রোডাক্টটা দিছো, এটার কাস্টমার কে ছিল, কাস্টমার মনে করো যে কোনো একটা মানুষ, নাহি। ইনভয়েস ভ্যালু, এই ইনভয়েসটার ভ্যালু কত ছিল, মনে করো ও যে তোমাকে প্রোডাক্টটা দিছে, এই প্রোডাক্টটার ভ্যালু ছিল 2299। 2299। তাহলে আমি যখন তাকে প্রোডাক্টটা দিলাম, তখন কি আমার কোনো ডেলিভারি চার্জ লাগতেছে, সিওডি চার্জ লাগতেছে, রিটার্ন চার্জ লাগতেছে? লাগতেছে না। তার মানে আমার এটা টোটালটাই এখন জিরো থাকবে।
ডেলিভারি চার্জ করে কখন দেওয়া হয়? ডেলিভারি চার্জ ওরা যখন তোমাকে অন্য কিছু প্রোডাক্ট যখন তোমাকে টাকাটা দেয় তখন তখন টাকা তোরা দিবে। কেটে রাখে, ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তো খালি এখন মনে প্রোডাক্ট করো নেওয়ার জন্য লোক 16 আসে। তারিখে তুমি এটা দিছিলা পেপার ফ্লাইকে, হুম। তুমি অথবা এরপরে এরপরে মনে করো 17 তারিখে 16 তারিখে আবার দিলা রেডেক্সকে, রেডেক্সকে দিলা প্রোডাক্ট সেন্ট, ঘটনা প্রোডাক্ট সেন্ট, BK02 দিলা, এই ইনভয়েসটা এদেরকে দিলা, প্রোডাক্ট মনে করো হচ্ছে মিস্টার সর্দার হইল, এইটার টাকাও মনে করো 2299। তাহলে তোমার স্ট্যাটাস থাকলো যে তুমি ওই কোম্পানির কাছ থেকে এত টাকা এত টাকার প্রোডাক্ট দিছো হুম। আর অমুক ব্যক্তির নামে। অমুক ব্যক্তির নামে। কাস্টমারের সাথে কাস্টমারের ফোন নাম্বার অনেক জায়গায় দিছি আমি। ওই যে রিপোর্ট যখন এটা করতে দরকার গেছি। নাই, তোমার সব জায়গায় সব ইনফরমেশন দরকার নাই তো। তোমার এই রিপোর্টটাতে শুধু দরকার হচ্ছে ইনভয়েস নাম্বারটা, আর তোমার আর কোনো কোন ব্যক্তি। কোন ব্যক্তি সেটুকু শুধু ট্র্যাক করার জন্য, যেন মোটামুটি ট্র্যাক করা যায়, এটাও খুব একটা রিলিভেন্ট ইনফরমেশন না। এখন তুমি যাও, মনে করো 18 তারিখে প্রোডাক্টটা ডেলিভারি দিছে, 18/10/21 প্রোডাক্টটা পেপার ফ্লাই আর একটা ডেলিভারি। কথা ভাইয়া, এটা যদি আবার কেউ আমার প্রমাণ করতে চায় যে 16 তারিখে সত্যি কি পেপার ফ্লাইতে এত টাকা হয়েছে, ওরা কিন্তু হচ্ছে যদি পেপার ফ্লাই ঘাটে সার্চ করে দেখে, কাস্টমার নাম্বার ফোন নাম্বার দিলে ওদের ডিটেলস আসে, নাম দিলে কিন্তু ডিটেলস আসে না। যদি কেউ সার্চ করতে চায় সেজন্য আমি বললাম নাম্বারে লাস্টে। ওটা তো কারো দরকার নেই, এটা তোমার ইন্টারনাল ডকুমেন্ট। তোমার রেফারেন্স নাম্বার এখানে একটা পড়তেছে না, ইনভয়েস নাম্বার, এই ইনভয়েস নাম্বারটাই তোমার রেফারেন্সের জন্য যথেষ্ট। এটা তো থার্ড পার্টি, তোমার এটা কেউ ব্যবহার করবে না। মানে এটা এটা ইনভয়েস তুমি নাম্বার হচ্ছে। ভেতরের মানুষ হিসেবে তুমি ট্র্যাক করবা। ইনভয়েস নাম্বার তোমার একটা ডকুমেন্ট, তুমি ওই ডকুমেন্ট দিয়ে তোমার ইনফরমেশন নিবা, এটা তো থার্ড পার্টির কোনো কিছু নাই। তোমার থার্ড পার্টি যখন লাগবে তখন তুমি ইনভয়েস নাম্বার রেফারেন্স দিয়ে তোমার অন্য ডকুমেন্টে ঘেটে নিবা। হ্যাঁ, তুমি অ্যাকাউন্টিং ডকুমেন্টে যদি রেগুলার অপারেশনের সব ইনফরমেশন রাখতে চাও তখন তোমার নিজের মাথায় বেঁচা যাবে। তোমাকে যে কোনো একটা ক্লু শুধু রাখতে হবে এখানে, যেন আমি এই ক্লুটা দিয়ে অন্য ডকুমেন্টগুলো খুঁজে বের করতে পারি। ইনভয়েস নাম্বার ইম্পর্টেন্ট। আমি সেটাই বলতেছি। ইনভয়েস নাম্বার তুমি এখানে কাস্টমার নেমটাও বাদ দিয়ে দিতে পারো, কিছুই যায় আসে না, এখানে কোনো ভ্যালুই রাখবে না এখানে, জাস্ট আমি ট্রেস করার জন্য দিলাম। এরপরে মনে করো 18 তারিখে পেপার ফ্লাই তোমাকে একটা পেমেন্ট দিছে, ওই 70,000 টাকা, মনে করো 70,000 টাকা পেমেন্ট দিছে টোটাল, তার মধ্যে এই পেপার ফ্লাইয়ের এই ইনভয়েস নাম্বারটাও আছে। তখন তোমার এই ইনভয়েস নাম্বারটা উপর থেকে টোটাল কপি করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে বসাইতে হবে, বসায় এই পেমেন্টটা যখন পাবা তখন ইনভয়েস ভ্যালু তোমার কত ছিল এটা তোমার করতে হবে নেগেটিভ। কারণ এখন তুমি পাচ্ছ, আগে তুমি পজিটিভ দিছো, যখন টাকা পেয়ে যাচ্ছ তখন এটাকে তুমি নেগেটিভ দিবা। দুটোই তো আবার সেম ট্রানজাকশন দেওয়া সেম সেট, তাহলে ওটা রিসিভ। এটা সেন্ড না, এটা তখন দিতে হবে হচ্ছে ফান্ড রিসিভ। কি রিসিভ? ফান্ড, যে টাকাটা তুমি রিসিভ করে ফেলছো, ফান্ড রিসিভ অথবা মানি রিসিভ, তোমার যেটাই দিতে দিতে পারো। মানে রিসিভ উঠানো, মানে রিসিভ বোঝা যাচ্ছে না। মানিটা রিসিভ রিসিভ, হচ্ছে এই ইনভয়েসের নাম্বার অনুযায়ী এত টাকা, তখন ওরা মানি রিসিভ মাইনাস করছো, করবে। হ্যাঁ আমি সেটাই বলছি, উপরেরটা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসায় শুধু রিসিভ বসায় দিবা, বসায় দিয়ে তুমি এটাকে নেগেটিভ করে দিবা। এখন তুমি এটাকে নেগেটিভ করতে পারো, এটাকে পজিটিভ করতে পারো, তোমার যেটা ইচ্ছা। যে কোনো একটাকে পজিটিভ করতে হবে, যে কোনো একটাকে নেগেটিভ, তাহলে একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে, নাহলে কিন্তু পরে তুমি বুঝবা না কোন ইনভয়েসটা পেমেন্ট হয়েছে কোন ইনভয়েসটা পেমেন্ট হয়নি। এটা করতেই হবে ভাইয়া? কোনটা? মানে এটা মাইনাস করতেই হবে? এটা এমনি একটা ডকুমেন্ট হিসেবে থাকতো। তাহলে লাভ কি হলো? তাহলে তোমার আলটিমেটলি কোনো রিপোর্ট জেনারেট হবে না। তুমি একবার তার কাছ থেকে একটা ইনভয়েসের বিপরীতে তার কাছ থেকে পাও, আর ওই ইনভয়েসের বিপরীতে টাকা রিসিভ করছো, দুইটা সেপারেট ট্রানজেকশন না? তাহলে তোমার এটা জিরো দেখানো উচিত না যে এই ইনভয়েসটা ক্লিয়ার? হ্যাঁ, যাবে তার মতো। ইনভয়েসটা একবার ক্লিয়ার না? যেটা হ্যাঁ। সেটা তাহলে তুমি দুটো তাহলে। প্রোডাক্ট সেন্টের ক্ষেত্রে যদি পজিটিভ দাও তাহলে মানি রিসিপ্টের ক্ষেত্রে নেগেটিভ দিবা, প্রোডাক্ট সেন্টের ক্ষেত্রে যদি নেগেটিভ দাও তাহলে মানি রিসিপ্টের ক্ষেত্রে পজিটিভ দিবা। তুমি সাধারণত টাকা আসলে আমরা পজিটিভ ব্যবহার করি, হ্যাঁ। তাহলে আমরা এটাকে পজিটিভই রাখি, উপরেরগুলোকে নেগেটিভ করে দিই নাকি? তাহলে এটা ঠিক থাকবে। ঘুম চলে আসছে? ঠিক আছে। এখন আর আমি তোমাকে যদি যেগুলো বলি, পাওয়া এখন যায়নি আমি তোমাকে টাকা। বলি মনে করো এরকম এরকম তোমার কাছে 100-200 ট্রানজেকশন আছে, তোমাকে যদি এখন খুঁজে বের করতে বলে কোন কোন ইনভয়েস গুলার হুম, হুম। টাকা পাই নাই,
দেখো আমি তোমার দেখাই। এরপরে তুমি চলে যাবে এজেন্ট ব্যালেন্সে। এজেন্ট ব্যালেন্সে গিয়ে তুমি এখানে রোতে যদি অ্যাড করো কুরিয়ার নেম, ইনভয়েস, রোতে ইনভয়েস ভ্যালু না ইনভয়েস নাম্বার, এই যে ইনভয়েস নাম্বার, আর ভ্যালুতে গিয়ে অ্যাড করবা ইনভয়েস ভ্যালু, ইনভয়েস ভ্যালু চলে আসছে দেখো, তোমার 1 নাম্বার ইনভয়েসটা পেইড, আর এই ইনভয়েস 2 নাম্বার ইনভয়েসের টাকা তুমি এখনো বাকি আছে। এরকম যদি 100 ইনভয়েস হয় তোমার এখানে রেস্ট চলে আসবে যে কিভাবে আসবে? এই যে আমি এখানে দিয়ে দিলাম, এটা আসলে এখানে রিপোর্ট চলে আসবে। এখন তুমি যদি এখন বলতে চাও যে আমি রেডেক্সকে কত টাকার, কার কাছে কত টাকা পাই, তাহলে তুমি এখান থেকে জাস্ট রোটা কেটে দিয়ে এখানে কুরিয়ার কোম্পানির নামটা বসাই দিবা। এই যে কুরিয়ার নেম, কই কুরিয়ার নেম, এই দেখো, পেপার ফ্লাইয়ের কাছ থেকে কোনো টাকা পাও না, কিন্তু রেডেক্সের কাছে এখনো 2299 টাকার প্রোডাক্ট পড়ে আছে, তুমি টাকা পাও নাই। ওটা কোন জায়গায় ছিল ভাই? হ্যাঁ, কোন জায়গায় ছিল? কি কোন জায়গায় ছিল? ওই যে ওইটা। এটা আমি তোমাকে একটা শিট রেডি করে দিয়েছি, তোমাকে জাস্ট এখানে গিয়ে রেডি করতে হবে। তুমি যদি এই ইনফরমেশনটা ঠিকভাবে রাখতে পারো তাহলে এই ইনফরমেশনটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এটা তো ভালো। দেখো তুমি, আমি তোমাকে এখানে এখানে যাও, এখন আমি পেপার ফ্লাই না, এখন আমি নতুন আরেকটা কুরিয়ার সার্ভিসের সঙ্গে মনে করো তোমার হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য দিই। কি নাম দিব? আমার নামে একটা কুরিয়ার কোম্পানি খুলে ফেলি তাহলে তো হইলো। রেডেক্স আর কি আছে, ই কুরিয়ার, ই কুরিয়ার নামে একটা আছে। প্রোডাক্ট তুমি সেন্ড করছো, ই কুরিয়ারের ইনভয়েস নাম্বার গিয়ে দাঁড়াইছে মনে করো 5, ইনভয়েস নাম্বার গিয়ে পুরো হয়েছে 5, এটা আমি দিছি মনে করো মিস্টার সর্দারই দিছে, এর প্রোডাক্ট এত এত টাকার দিছো। এখন তুমি আজকের ডেটে শুরু হয়ে তোমাকে জানতে চাইছে তোমার কোন কুরিয়ারের কাছে কত টাকার প্রোডাক্ট দেয়া আছে, এই দেখো ই কুরিয়ার অটোমেটিক চলে আসছে এখানে। ওটা 0। এটা জিরো, এর কাছে তুমি কোনো কিছু পাও না, এর কাছে কোনো প্রোডাক্টও নাই, টাকা সে ফেরত দিছে। আবার মনে করো এ তোমাকে প্রোডাক্টটা রিটার্ন করে দিছে, এই ইনভয়েস কিন্তু একবার যদি বসাইছো তোমাকে কোনো না কোনো ভাবে এটা নেগেটিভ করতে হবে, নাহলে কোনোদিনও মিলবে না। আচ্ছা তোমার ভাই, সে যদি প্রোডাক্টটা রিটার্ন করে দেয়, মনে করো ক্যান্সেল, অর্ডার ক্যান্সেলের প্রোডাক্ট রিটার্ন হবে না, হ্যাঁ, অনেক হয়। তখন তোমাকে ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে এইখানে মানি রিসিভ না দিয়ে এখানে তোমাকে মনে করো রেডেক্সের প্রোডাক্টটা ফেরত আসছে, রেডেক্সের প্রোডাক্টটা ফেরত আসছে, এখানে দিলা কত তারিখ, তারিখটা জাস্ট চেঞ্জ করলা, কত কত কি বারে আসছে? মনে করো 18 তারিখে আসছে, আচ্ছা। প্রোডাক্টটা ফেরত আসছে রেডেক্সের, প্রোডাক্ট সেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট রিফান্ড, প্রোডাক্ট রিফান্ড, রিফান্ড না রিটার্ন, প্রোডাক্ট রিটার্ন দিয়ে 2 নাম্বার ইনভয়েসে এইটা জাস্ট তোমাকে পজিটিভ দেখা দিতে হবে, আর কিছু না। প্রোডাক্ট রিটার্ন আসছে, আচ্ছা। এটা পজিটিভ। তার মানে এও টাকাটা দিয়ে এর কাছ থেকে আমি টাকা পেয়ে গেছি, মানে প্রোডাক্ট পেয়ে গেছি, হয় টাকা পাইছি, প্রোডাক্ট পেয়ে গেছি। আমি যদি এখানে চলে যাই, এই দেখো রেডেক্সেরটাও জিরো হয়ে গেল, হয় আমি তার কাছ থেকে টাকা পাইছি অথবা আমি তাকে প্রোডাক্ট ফেরত টাকা তো দিছি। পাওয়ার কথা না, প্রোডাক্টই ফেরত প্রোডাক্ট আসবে। না, যদি ক্যান্সেল হয় তাহলে প্রোডাক্ট ফেরত, আর না যদি ডেলিভার সাকসেসফুল হয় তাহলে তো সে আমাকে পুরো টাকা দিবে। দুইটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না। ডেলি ওই মাঝখানে সিটে যান, মাঝখানে সিটে যে বলো। ওখানে ইয়ে থেকে প্রোডাক্ট আসলো, প্রোডাক্ট সেন্ড করে দিছি, হুম, পেপার ফ্লাই থেকে প্রোডাক্ট গেছে, চলে গেছে, ইনভয়েস সহ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ইনভয়েস আমি চলে গেলাম, দিয়ে দিছি। এখন সেখান থেকে তারপরের দিন তো বোঝা যাবে, সেদিন তো বোঝা যাবে না, তার পরের দিন বোঝা যাবে যে ক্যান্সেল হলো নাকি ডেলিভার হলো। দেখা যাচ্ছে 20টার ভিতর 18টাই ডেলিভারি হয়েছে। তখন তোমার এটা কোনো কিছু যায় আসবে না, তখন তোমার এই টাকা মানে হচ্ছে এই প্রোডাক্ট, যখন তোমার প্রোডাক্ট ওয়্যার হাউসে এসে পৌঁছাবে সেদিন তুমি তানভীরের কাছ থেকে রিপোর্ট নিবা যে আমার এই প্রোডাক্টটা আসছে কিনা, যেগুলো ক্যান্সেল হয়েছে সেদিন তুমি তানভীরের কাছ থেকে প্রোডাক্ট আসছে কিনা তখন তুমি লিখবা প্রোডাক্ট রিটার্ন, লিখে এটাকে জিরো করে দিবা ইনভয়েসটাকে। তাহলে প্রতিটা কি বলে, ইনভয়েসের এগেইনস্টে তোমাকে ক্লিয়ার করতে হবে, আর প্রতিটা ইনভয়েসের নাম্বার মধ্যে চেক করতে হবে, তাই না? নাম্বার অনুযায়ী চেক করতে হবে। এটা কিন্তু সময় সাপেক্ষ। কি কত সময় সাপেক্ষ, কয়টা কয়টা রিটার্ন হয় প্রতিদিন তোমার? এটা অনেক হয়, 40টা 50টা। 50টা করতে কতক্ষণ লাগে? তুমি তাকে জিজ্ঞেস করবা যে আপনার কোন কোন ইনভয়েসের প্রোডাক্ট রিটার্ন হয়েছে, সে শুধু ইনভয়েসটা তোমাকে জাস্ট পাঠিয়ে দিবে, তুমি করবা কি পুরো ইনভয়েস নাম্বার ধরে এখানে পেস্ট করবা, এখানে নিচে পুরা সে যে এক্সেলটা পাঠাবে
সেটা তুমি জাস্ট এখানে এক্সেল এই ফরম্যাটে এই হেডগুলা দিয়ে তাকে একটা এক্সেল শেয়ার করে দিবা, বলবা যে আপনি আমাকে এই ফরম্যাটে পাঠান, তুমি জাস্ট ওটা থেকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করবা, শেষ। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। ওর কাছ থেকে তোমার এই ফরম্যাটে ইনফরমেশন নিতে হবে, জাস্ট যেন তুমি একটা কপি আর পেস্ট মেরে এখানে বসাই দিতে পারো। শুধু তখন তোমার কাজ থাকবে হচ্ছে ট্রানজেকশনের নেচারটা ঠিক করে দেয়া, তুমি শুধু এই কলামটা শুধু চেঞ্জ করবে। আচ্ছা, ওই যেগুলো রিটার্ন আসবে সেগুলো ডাইরেক্ট মাইনাস করে দিব সব। যেগুলো রিটার্ন আসবে সেগুলো ডিরেক্ট এটাকে পজিটিভ করে দিবা, পজিটিভ। যেগুলো টাকা আসবে সেগুলোও পজিটিভ করে দিবা। মাইনাস করবো কেন? এর অপোজিটটা মাইনাস করে দিব। এর ওই যে বললেন না যে মাইনাস করে দিতে হবে, প্রথমে তো যখন দিচ্ছি তখন আমরা মাইনাস করতেছি, আর যখন আসতেছে তখন হচ্ছে প্লাস করে দিব। যখন আসতেছে তখন আমরা প্লাস করতেছি, যখন প্রোডাক্ট ফেরত আসতেছে অথবা যখন টাকা পাচ্ছি তখন আমরা প্লাস করতেছি। দেখো ওয়ানের ক্ষেত্রে আমরা কি করছি, ওয়ানের ক্ষেত্রে আমরা প্রথমে যখন প্রোডাক্ট দিছি, কথাটা এখানে কি, প্রোডাক্ট সেন্ট, হুম। তারপরে হচ্ছে তখন আমরা মাইনাস দিছি। দেখো ওয়ানের ক্ষেত্রে প্রোডাক্ট রিসিভড, মানি রিসিভড, তখন আমরা দিছি। এরপরে দেখো রেডেক্স এর ক্ষেত্রে এটা যখন প্রোডাক্ট সেন্ট তখন মাইনাস দিছি, রেডেক্স এর ক্ষেত্রে যখন এই টাকাটা প্রোডাক্ট রিটার্ন তখন আমরা প্লাস প্লাস দিছি। তার মানে এই ইনভয়েসগুলো আমার একের পর এক জিরো হয়ে যাচ্ছে। তুমি এখানে যাও, এখানে গিয়ে তুমি ইনভয়েস ওয়াইজ কুরিয়ার ওয়াইজ রিপোর্ট চাইলেও বুঝবা যে ই কুরিয়ারের কাছে আমার এত টাকার প্রোডাক্ট আছে, অথবা এত টাকা আমার কাছে তার কাছে আছে, অথবা এত টাকার প্রোডাক্ট আছে তার কাছে। পেপারফ্রাইয়ের কাছে কিছুই নাই, রেডেক্স এর কাছে কিছুই নাই। আবার যদি আমি এটা কেটে ইনভয়েস অনুযায়ী রিপোর্ট চাই, শুভ্র ভাইয়া যদি বলে কোন ইনভয়েসের এগেনস্টে কত টাকা আছে, তাহলে তুমি অ্যাডে গিয়ে এখানে গিয়ে শুধুমাত্র ইনভয়েস নাম্বারটা বসাই দিবা। তখন তুমি বলতে পারবা যে ভাই আমার এই পর্যন্ত এই ইনভয়েসগুলো কুরিয়ারে দেওয়া হয়েছিল, এই ইনভয়েসের এগেনস্টে আমার জিরো হয়ে গেছে, এটা প্রোডাক্ট রিটার্ন হয়ে গেছে অথবা আমি টাকা পাইছি, আর এই ইনভয়েসটার এখনো কোনো হদিস পাইনি আমি। তাহলে তুমি মাস শেষে তানভীরকে ধরতে পারবা যে তানভীর ভাই এই ইনভয়েস গুলোর তো আমার কোনো খবর নাই, এটা কই আছে, কুরিয়ারের কাছে পড়ে আছে না আমার, কুরিয়ারের কাছে আমার ইনভয়েস পড়ে আছে, প্রোডাক্টটা পড়ে আছে, নাকি কুরিয়ারের কাছে আমার টাকা পড়ে আছে। এগুলোকে বলে রিকনসিলেশন, মাস শেষে রিকনসিল করতে হয়। মাঝখানে ঘরে যান একটু, হুম। এখানে যে যেটাই দিব সেটাই মাইনাস ও হয়ে যাবে, এইখানে দেখো যেটা সেন্ড যেটা হবে। যেটা সেন্ড হবে, আর এখানে হচ্ছে মানি রিসিট, যখন তুমি টাকা পাইছো তখন তুমি এটার ডেলিভারি চার্জ, মানি যখন রিসিভ করছো তখন ডেলিভারি চার্জ তোমার কত কাটছে, মনে করো 110 টাকা ডেলিভারি চার্জ, 140। 140। সিওডি চার্জ, সরি, সিওডি চার্জ কত, 1.5%। টোটাল অ্যামাউন্ট বসাইতে হবে, এখানে পার্সেন্ট দিয়ে লাভ নাই। তখন তোমার যত টাকা কাটবে তত টাকা তুমি এখান থেকে নিবা, মনে করো 5 টাকা। রিটার্ন যদি হয়ে থাকে, যেহেতু এটা সাকসেসফুল ডেলিভারি, এটার কোনো রিটার্ন চার্জ থাকবে না। এই যে এই প্রোডাক্টটা যে রিটার্ন হয়েছে না, প্রোডাক্ট রিটার্ন, এটার একটা রিটার্ন চার্জ থাকবে, মনে করো এটা রিটার্ন চার্জ হচ্ছে 55 টাকা। যদি রিটার্নের জন্য হচ্ছে যাবে 140 টাকায়, আবার 70 টাকা রিটার্ন, মোট 210 টাকা। মোট, 210 টাকা। হ্যাঁ তাহলে এখানে 210 টাকা লিখবা, 210 টাকা রিটার্ন চার্জ শেষ। অথবা এখানে রিটার্নে দুই ভাগে ভাগ করবা, 140 টাকা ডেলিভারি চার্জে লিখবা, আর রিটার্নের জরিমানা দিবা হচ্ছে 70 টাকা, হ্যাঁ, শেষ। এইভাবে টোটাল। তাহলে দিন শেষে, মাস শেষে যখন তুমি এই যে এই কলামটা দেখে শুভ্র ভাইকে বলে দিতে পারবা যে ভাই আমাদের এই মাসে কিন্তু ডেলিভারি চার্জ টোটাল আমার এত টাকা খরচ, আমার এই মাসে সিওডি চার্জ টোটাল আমার এত টাকা খরচ, এই মাসে আমার রিটার্ন চার্জ এত টাকা। তাহলে এক মাসের সঙ্গে আরেক মাসের রিটার্ন চার্জ শুভ্র ভাইয়া কম্পেয়ার করলেই একটা অনুমান ওনার মাথার মধ্যে চলে আসবে, আমার সারা মাসে এত টাকা রিটার্ন চার্জ যায়। তাহলে কি বুঝছো? যে আর কয়টা এই যে এই ইনভয়েস পিভট, যাবে সব এই মাইনাস। পিভট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমি তোমার ওখানে এনিডেক্স নামায় নিবা, আমারটাতে এনিডেক্স আছে, আমি অনলাইনে অ্যাভেলেবল আছি, আমি তোমার ল্যাপটপে এনিডেক্স ওখান কি? থেকে অ্যাক্সেস করে, এনিডেক্স এনিডেক্স নামে একটা সফটওয়্যার আছে, তুমি আমাকে তোমার আইডি দিয়ে দিবে, আমি তোমার স্ক্রিনে কাজ করতে পারবো ওখানে বসে বা অন্য জায়গায় বসে। তো আমি তোমাকে দেখাই দিতে পারবো যে তুমি এখানে যাও, এই করো এই করো। তো এইটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমি তখন তোমাকে এটা শিখাই দিব। পিভটটা একটু একটু সিস্টেমগুলো শিখতে হবে, একটু কঠিন, আমি কয়েকদিন দেখাই দিলেই বুঝতে পারবা। এখন কথা হচ্ছে এগুলা ক্লিয়ার? হ্যাঁ, যেটা আমি যাবে তাহলে সেটা ভিডিওটা ক্লোজ করে দিলাম। সেন্ড। আর
আর ভাইয়া ওই থার্ডের এইটাতে হ্যাঁ, পিভট, এটাকে পিভট বলে। এজেন্ট না, পিভট। হুম, ভিডিও ক্লোজ করে দিলাম কিন্তু। এইটাতে ওই যে অ্যাডের ইয়েটাতে বলে দেন, কোনটা? অ্যাডের ইয়েটাতে ওই যে এইটা কিভাবে আসলো বাকিগুলো এই যে এটার উপর ক্লিক করলে ডান পাশে চলে আসে। কিসের উপর? এইখানে তোমার যতগুলা আছে, এইখানে যতগুলা ফিল্ড আছে, এই যে হেডারে যতগুলা ফিল্ড আছে, তুমি যদি ডান পাশে এইটার উপরে বাইরে ক্লিক করলে এটা হারিয়ে যাবে, এটার উপর ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখন তুমি এই অপশনগুলোকে কলামে নিবা না রোতে নিবা সেটা তোমার। তোমার এখানে কয়েকটা ভাগ আছে দেখো, এখানে দেখো, এটা একটা টেবিল, পিভট টেবিল, এটা একটা পিভট টেবিল। টেবিলের কি থাকে? রো থাকে, টেবিলের রো থাকে, টেবিলের কলাম থাকে, টেবিলের ভ্যালু থাকে, এবং ফিল্টার অপশন থাকে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি রোতে কি বসাইতে চাও? রো মানে হচ্ছে এই রো, তুমি রোতে বসাইতে চাও, মনে করো প্রথমে হচ্ছে কুরিয়ার নেম, রোতে বসাই দিলা। এখন তোমার রো এর টাকাটা নিয়ে আসতে হবে ডান পাশে, টাকার ভ্যালুটা। তাহলে তোমাকে এখানে কিসে যেতে হবে? ভ্যালুতে যেতে হবে। ভ্যালুতে গিয়ে বলতে হবে ইনভয়েস ভ্যালু। এই দেখো চলে আসছে। এখন তুমি রোতে কাস্টমার চাচ্ছ না, তুমি রোতে চাচ্ছ অন্য কিছু, শর্ট বাই কুরিয়ার নেম না, তুমি অ্যাডে গিয়ে রোতে তুমি চাচ্ছ হচ্ছে ইনভয়েস নাম্বার। তাহলে তুমি ইনভয়েস নাম্বার দিবা, ইনভয়েস নাম্বার চলে আসলো। ওই রোতে অ্যাডে যেতে হবে। রোতে অ্যাডে যেতে হবে। এটা নাকি ভাই, এটা ক্যাশ রিপোর্ট শারিক মিডিয়া। এটাই হচ্ছে তোমার এখনকার অবস্থা। এখন যতটুকু পুরোটাই হতে পারে নাও ধরতে পারো, যতটুকু ধরতে পারবা হ্যাঁ এই চলে আসছে। ততটুকু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যতটুকু ইনপুট দিবা, আগামীকালকে তোমার সবার আগে কাজ হচ্ছে সকালে গিয়ে, এটা ইনপুট দেয়া। এক্সপেন্স গুলো শুনতে হবে, হুম, আজকে দিয়ে দিল যে ব্যাংকে কত টাকা আছে সেটা দেখতে হবে, হ্যাঁ, আর কি খরচ সবগুলো। আর মূলত কাজ হচ্ছে যে এইটা দ্বিতীয় নাম্বারে যে ইয়েটা আছে এটা নিয়ে হচ্ছে বেশি কাজ। এইটা হচ্ছে বেশি কাজ এবং এইটাই সবচেয়ে মেজর কাজ। কোন কোন এগেইনস্টে কোন কি বলে যে কোন কোন ইনভয়েসের এগেইনস্টে, কোন কুরিয়ারের কাছে, এই যে এখানে কুরিয়ার নাম্বার তোমার আছে কিসে? বিতে। কোন ইনভয়েস কোন কুরিয়ারকে দেয়া হয়েছে সেটাও তুমি এখানে পাবা, এবং কোন ইনভয়েসে টাকা ডিউ আছে কুরিয়ারের কাছে সেটাও তুমি এখানে পাবা, এবং যেটা কোন যাবে সেটা ইনভয়েসের তুমি এগেইনস্টে সিওডি চার্জ কত গেছে, ডেলিভারি চার্জ কত গেছে সেটাও তুমি এখানে পাবা। আবার এইখানে মাস শেষে তুমি টোটালও বের করতে পারবা যে আমার এই মাসে টোটাল ডেলিভারি চার্জ কত, সিওডি চার্জ কত, রিটার্ন চার্জ কত। এইটা যদি মেনটেন করতে পারো, কোনো ইনফরমেশনের ঘাটতিই হবে না। এটাতে হচ্ছে আপনার যেটা যাবে সেটা সেন্ট মাইনাস হবে।